বায়োলজি চ্যাপ্টার 9 আমরা লাস্ট ক্লাসে কোন পর্যন্ত পড়ছিলাম? আমরা পেশির মধ্যে পার্থক্য পড়াইছি না? না স্যার, নিশ্চল, ঈশ্বর, সচল, অস্থি সন্ধি পড়াইছিলাম। অস্থি সন্ধি এগুলো আমরা পড়ছি। অস্থি সন্ধির টাইপসগুলো পড়াইছি। অস্থি সন্ধির কি কি টাইপস আছে? অস্থি সন্ধির টাইপস পড়াইছি। হ্যাঁ, পূর্ণ সচল এগুলো পড়াইছি। সাইনোভিয়াল অস্থি সন্ধি পড়াইছি তো না? সাইনোভিয়াল অস্থি সন্ধি পড়াই নাই? তাহলে অস্থি সন্ধি পড়াই নাই? সাইনোভিয়াল অস্থি সন্ধি অস্তিত্ব নষ্ট করে। আচ্ছা, হেডলাইন দিলে হচ্ছে পেশি, হোয়াট ইজ মাসল। মাসল কাকে বলে? লেখা হচ্ছে ভ্রূণীয় মেসোডাম থেকে উৎপন্ন। ভ্রূণীয় মেসোডাম, আমাদের বলছিলাম যে মেসোডাম কি, আমাদের ভ্রূণের ত্বক থাকে, 3টা লেয়ার থাকে, একটোডাম, মেসোডাম আর এনোডাম। এই ভ্রূণীয় মেসোডাম থেকে আমাদের কি উৎপন্ন হয়? আমাদের টোটাল কঙ্কাতন্ত্র ভ্রূণীয় মেসোডাম থেকে উৎপন্ন হয়। ভ্রূণীয় মেসোডাম থেকে উৎপন্ন যে সকল টিস্যু মায়োব্লাস্ট, ব্লাস্ট মানে কি? ব্লাস্ট মানে ইমেজিউর, মায়ো মানে মাসেল। যে সকল ভ্রূণীয় মেসোডাম থেকে উৎপন্ন যে সকল টিস্যু মায়োব্লাস্ট নামক আদি কোষ থেকে উৎপন্ন হয়। মায়োব্লাস্ট নামক আদি কোষ, এই আদি কোষটাকে বলা হয় মায়োব্লাস্ট। ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন মায়োব্লাস্ট নামক আদি কোষ থেকে উৎপন্ন যে সকল টিস্যু কঙ্কালতন্ত্রের সাথে যুক্ত হয়ে চলাচলে অংশগ্রহণ করে তাদেরকে পেশি বলে। যুক্ত হয়ে কঙ্কালতন্ত্রের সাথে যুক্ত হয়ে চলাচল ও বিভিন্ন অনৈচ্ছিক কাজ করে। তাদেরকে পেশি বলে। চলাচল এবং অনৈচ্ছিক কাজ করে তাদেরকে পেশি বলে। ভ্রূণীয় মেসোডাম থেকে উৎপন্ন মায়োব্লাস্ট নামক আদি কোষ থেকে উৎপন্ন ভ্রূণীয় মেসোডাম থেকে উৎপন্ন মায়োব্লাস্ট নামক আদি কোষ থেকে যে সকল টিস্যু উৎপন্ন হয়ে কঙ্কাতন্ত্রের সাথে যুক্ত হয়ে বিভিন্ন কঙ্কালতন্ত্রের সাথে যুক্ত হয়ে চলাচল এবং অনৈচ্ছিক কাজ করে তাদেরকে পেশি বলে। তাহলে পেশি কয় ধরনের হতে পারে? পেশি কয় ধরনের আছে? এটা বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। এটা কাজের উপর ভিত্তি করে আমরা কি বলতে পারি? 3 ধরনের হতে পারে। আবার গঠন অনুসারে 3 ধরনের হতে পারে। তোমাদের বইয়ে যেটা দিয়েছে 2 ধরনের, একটা হলো ঐচ্ছিক আর একটা অনৈচ্ছিক। অনৈচ্ছিকের মধ্যে কি কি আছে? এটা মসৃণ আর একটা হৃদপেশি আর একটা। তাহলে পেশি আমরা 3 ভাবে বলতে পারি। পেশি প্রকারভেদ, একটা হলো ঐচ্ছিক আর একটা ঐচ্ছিক পেশির আর একটা নাম আছে। ঐচ্ছিক পেশির আর একটা নাম কি? ঐচ্ছিক পেশির আর একটা নাম হলো, এটাকে কঙ্কাল পেশি বলে। কঙ্কাল অথবা এটাকে রেখাকার পেশি বলা হয়। রেখাকার মানে ঐচ্ছিক পেশি অথবা কঙ্কাল পেশি অথবা রেখাকার পেশি, এটা একটা টাইপস। আর একটা টাইপস হলো এটাকে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশির একটা নাম আছে, সেটা হলো স্মুথ বা মসৃণ পেশি। অনৈচ্ছিক পেশির একটা নাম হলো স্মুথ পেশি বা মসৃণ পেশি। আর হলো ভিসেরাল পেশি বলা হয়। ভিসেরাল পেশি। আমাদের পেশির কি কি টাইপস আছে? আরটা হলো হৃদপেশি।
তাহলে আমাদের পেশি তিন ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক, অনৈচ্ছিক আর একটা হৃদ পেশি। ঐচ্ছিক পেশি কয়েকটা নাম আছে, এটাকে কঙ্কাল পেশি বলে, কারণ কঙ্কালের সাথে যুক্ত থাকে। কি? হ্যাঁ, অনৈচ্ছিক পেশি। এই কোশ্চেনে আমি দিয়ে দিচ্ছি করে দেবো। হৃদ পেশি, অনৈচ্ছিক পেশি আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। এটা তো বলছিলাম যে এই দুইটাকে আমরা অনৈচ্ছিক পেশি বলতে পারি, আর এটা হলো ঐচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক পেশি আবার দুই ধরনের, একটা হলো মসৃণ পেশি আর একটা হলো হৃদ পেশি। এক এক বই এক একটা লিখছে। তিন ভাবে ক্লাসিফাই করা যায়, অথবা আমরা গঠন অনুসারে যদি করি, গঠন অনুসারে তিন ধরনের, গঠন অনুসারে তিন ধরনের, আর কাজ অনুসারে তিন ধরনের। তাহলে ওভারঅল আমরা একটা ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃদ পেশি, এগুলো বিভিন্ন নাম আছে। ঐচ্ছিক পেশিকে বলা হয় কঙ্কাল, কারণ কঙ্কালের সাথে যুক্ত থাকে। এই সকল পেশি আমাদের হাড়ের সাথে লাগানো থাকে, বিধায় এদেরকে কঙ্কাল পেশি বলে। এবং এই সকল পেশির মধ্যে দাগ দাগ থাকে, এই জন্য এদেরকে রেখাকার পেশি বলা হয়, ডোরা কাটা দাগ থাকে। আর অনৈচ্ছিক পেশি এর মধ্যে মসৃণ পেশি বলা হয়, কারণ এদের মধ্যে কোনো এরা শিকল থাকে না, কোনো ধরনের শাখা থাকে না। এবং এরা মেনলি হচ্ছে তোমার শাখা না থাকার জন্য হয়। আর ভিসেরাল পেশি কেন বলে এদেরকে, এরা আমাদের দেহের ভেতরের দিকে থাকে। দ্যাট মিনস আমাদের ভিসেরার মধ্যে থাকে, লিভার, তারপরে হলো যকৃৎ, থাইমাস, থাইরয়েড, ক্ষুদ্রান্ত, দ্যাট মিনস যত ধরনের ভেতরকার অর্গান আছে সবগুলোর মধ্যে ভিসেরাল পেশি থাকে। আর হৃদ পেশি তো হার্টে থাকে। এটাকে হৃদ পেশি একটা নাম হচ্ছে কার্ডিয়াক পেশি, কার্ডিয়াক পেশি। আচ্ছা, এখন ডোরা কাটা দাগ আমি বলতেছি, সব বলবো, সমস্যা নেই। ডোরা কাটা কাকে বলে আমি বলবো। এখন স্টার্টে লেখো যে পেশি কোষের চারপাশের আবরণকে সার্কোলেমা বলে। এই সার্কোলেমা কাকে বলে? পেশি কোষের চারপাশের আবরণকে সার্কোলেমা, দুধের সহায়কার র, সার্কোলেমা। সার্কোলেমা কাকে বলে অনেক সময় আসতে পারে, সার্কোলেমা। পেশি কোষের চারপাশের আবরণকে বলা হয় সার্কোলেমা, সার্কোলেমা, সার্কোলেমা। এবং ভেতরের সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে। সার্কোলেমা হলো, সাপোজ এটা হলো একটা পেশি কোষ, এই পেশি কোষের আবরণটাকে আমরা কি বলি? সার্কোলেমা, সার্কোলেমা, সার্কোলেমা। আর এদের ভেতরে যে আসলে সাইটোপ্লাজম খুব কম থাকে এবং আন্তঃকোষীয় ধাত্রের পরিমাণ অনেক কম থাকে। এই ভালো করে খেয়াল করো, আমরা যদি বলি হাড় বলি, হাড়, অস্থি এবং তরুণাস্থির কথা বলি, তাহলে ওদের আন্তঃকোষীয় ধাত্র অনেক বেশি ছিল, তাই না? অস্থিগুলো এরকম ছিল, অস্থির এখানে কোষ আছে, এখানে কোষ, এখানে কোষ, বাকি সব জায়গায় কিন্তু আন্তঃকোষীয় ধাত্র। কিন্তু পেশি টিস্যুর মধ্যে একটা পেশি টিস্যু আর একটা পেশি টিস্যুর মধ্যে কিন্তু আন্তঃকোষীয় ধাত্র নাই। এগুলো দ্যাট মিনস আন্তঃকোষীয় ধাত্রের পরিমাণ একদম নেগলিজেবল। এবং এদের ভেতরে ফাইবার থাকে, বিভিন্ন ধরনের ফাইবার থাকে, এর মধ্যে বিভিন্ন ফাইবার থাকে, এই ফাইবারগুলো বিভিন্ন প্রোটিন দিয়ে তৈরি থাকে। তাহলে লেখা হচ্ছে পেশি টিস্যুর বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা পেশি টিস্যু, পেশি কোষ আর কি, পেশি কোষের বৈশিষ্ট্য বা পেশি টিস্যুর বৈশিষ্ট্য একটা লিখতে পারো। একটা পেশি কোষের চারপাশ দিয়ে কি থাকবো? সার্কোলেমা। আর ভেতরে যে সাইটোপ্লাজম থাকে, তরল পদার্থ থাকে, এটাকে বলে সার্কোপ্লাজম বলে, সার্কোপ্লাজম। আর এই যেগুলো হলো ফাইব্রিল, এটা হলো মায়োফাইব্রিল, আর এটা হলো নিউক্লিয়াস থাকে। আর এর ভেতরে যে সাইটোপ্লাজম থাকবে, এই সাইটোপ্লাজমের নাম কি? সার্কোপ্লাজম। এর ভেতরে যে সাইটোপ্লাজম থাকবে এটাকে বলা হয় সার্কোপ্লাজম, এই পেশি টিস্যুর বৈশিষ্ট্য। হ্যাঁ, এদের সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ফাইবার থাকে, এই ফাইবারকে বলা হয় মায়োফাইব্রিল বা মায়োফাইব্রিল। আচ্ছা, কি বলছিলাম? বৈশিষ্ট্যের মধ্যে লেখা আছে এ কলার কোষগুলো, মানে এই টিস্যুর কথা বলতেছে, মানে মাংসপেশির কথা বলতেছে। বৈশিষ্ট্য হেডলাইনে কি লিখবা? যে পেশি টিস্যুর বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য লেখা আছে এই টিস্যুর কলাগুলো
এই টিস্যু আর কলাতে একই। এই টিস্যুর কোষগুলো সুতার মতো সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। এদের মধ্যে প্রত্যেকটা, আমরা নেক্সটে ছবি আঁকবো, দেখবা যে প্রত্যেকটার মধ্যে কি আছে, সুস্পষ্ট নিউক্লিয়াস আছে। তুষার কলাতে হ্যাঁ তুষার কলাতে হ্যাঁ, আমি তো এটাই বললাম যে এই সকল টিস্যুর কোষে কোষগুলো সুতার মতো, এই সকল টিস্যুর কোষগুলো সুতার মতো সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। এদের মধ্যে প্রমিনেন্ট নিউক্লিয়াস থাকবে। তারপরে দেখো সার্কোপ্লাজমের মধ্যে অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন থাকে। তাহলে এই যে মায়োফাইব্রিল যেটা আমি বলছি, এই মায়োফাইব্রিলগুলো মিলি এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিনের নাম কি? অ্যাক্টিন এবং মায়োসিন। কি বললাম, সার্কোপ্লাজমের মধ্যে অ্যাক্টিন এবং মায়োসিন কি বললাম, সার্কোপ্লাজমের মধ্যে অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন থাকে, যা মায়োফাইব্রিল নামক তন্তু তৈরি করে। তাহলে এই যে এখানে যে ফাইবারগুলো থাকে, এই ফাইবারগুলো মেইনলি এটাকে বলে মায়োফাইব্রিল। আর এই ফাইবারগুলো কি দিয়ে তৈরি? এক ধরনের প্রোটিন, নাম হলো অ্যাক্টিন প্রোটিন, আর একটা হলো মায়োসিন প্রোটিন। তাহলে আবার বলি, এর সার্কোপ্লাজমে অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন থাকে, যা মায়োফাইব্রিল নামক তন্তু তৈরি করে। আমাদের যে পেশি আছে, এই পেশির কত পার্সেন্ট পানি থাকে? পেশির 75% পানি। দেখো যে পেশি কলার 75% পানি থাকে, এবং দেহের ওজনের 44% হলো পেশি থাকে। টোটাল তোমার বডি যদি 100 কেজি হয়, 44 কেজি হবে তোমার গোশত। এর মাংস যেটা হইব এটা মায়োসিস প্রোটিন থাকে যা মায়োফাইব্রিল নামক তন্তু তৈরি করে। যা ওইতে লেখা আছে মায়োফাইব্রিল নামক তন্তু তৈরি করে। তারপর লেখো যে দেহের মোট ওজনের 44% পেশি থাকে, এবং পেশি কলা 75% পানি। পেশি টিস্যু 75% পানি থাকে, পেশির মধ্যে 75%ই পানি। না 44% দেহের টোটাল 44% তোমার পেশি থাকে। না 40 দেহের ওজনের 40 না 40% পানি তোমার পেশি। দেহের ওজন যদি তোমার 100 কেজি হয়, তাহলে এর মধ্যে পেশি থাকবে কতটুকু? 40 কেজি থাকবে। আর পেশি যতটুকু আছে ওর মধ্যে আবার পানি কতটুকু আছে? 75% পানি আছে। তাহলে পেশি টিস্যুর 75% থাকে পানি, আর দেহের টোটাল ওজনের 40% থাকে পেশি। তাহলে বাকিগুলো কি থাকবে? বাকি অনেক কিছু আছে, হাড় আছে, তারপর হলো তোমার বিভিন্ন টেন্ডন, লিগামেন্ট আছে, এগুলো ছাড়াও অন্যান্য অনেক কিছু আছে। আচ্ছা, তাহলে আমরা কোথায় আছি? কাজ লেখো। তাহলে কাজ কি? পেশির কাজ কি কি? আচ্ছা, কাজগুলা কি আমরা কাজের মধ্যে 1 নম্বরে লেখো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, মানে আমাদের হাত পা নাড়াচাড়া করতে সাহায্য করে। অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, চলাফেরা সহায়তা করে। অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে, সঞ্চালন মানে কি? চলাচল করবে। অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, চলাফেরা সহায়তা করা, দেহের ভারসাম্য রক্ষা করা। অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, চলাফেরায় সহায়তা করা, দেহের ভারসাম্য রক্ষা করা। তারপরে লেখা যে দেহের নির্দিষ্ট আকৃতি প্রদান। নেক্সট পয়েন্ট হলো দেহের নির্দিষ্ট আকৃতি প্রদান। প্রথমে ছিল চলাচল, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, চলাফেরা সহায়তা করা, দেহের ভারসাম্য রক্ষা করা। 2 নম্বর পয়েন্ট কি বলছিলাম? নির্দিষ্ট আকৃতি প্রদান, মানে দেহের মধ্যে নির্দিষ্ট আকৃতি প্রদান। আর দেহের মধ্যে আকৃতি প্রদান করবে।
এবং খুব ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের দেহের মধ্যে সবচেয়ে বেশি গ্লুকোজ গ্লাইকোজেন আকারে জমা থাকে পেশিতে, বাট লিভারে যে গ্লুকোজ জমা থাকে এই গ্লুকোজটা আমরা সবসময় ব্যবহার করি। সাপোজ এখন তোমরা বাসায় খাওয়া দাওয়া করে আসো না, তোমরা রাত্রে 10টা খেয়েছো বা 9টা খেয়েছো, এই যে খাবারটা তুমি যে খাইলা এখন পর্যন্ত তোমার যে গ্লুকোজ এটা শরীরের মধ্যে কত গুণ ছিল? তোমার 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে তোমার পরিপাক শেষ হয়ে গেছে। এরপরে সব আমাদের রক্তের মধ্যে ঢুকছে, রক্তের মধ্যে ঢুকে লিভারে চলে গেছে, লিভার এটাকে স্টোর করে রাখছে। স্টোর করে রাখার পর এখন তোমার কী হইতেছে? এখন তোমার শরীরের মধ্যে তুমি তো খাবার দাবার খাইতেছো না, কিন্তু তারপরে রক্তের মধ্যে গ্লুকোজটা সাপ্লাই দিচ্ছে কে? লিভার দিতেছে। লিভার কী করে? এই গ্লাইকোজেনটা ভেঙে ভেঙে গ্লুকোজ তোমার শরীরের মধ্যে দিতেছে, সাপ্লাই দিচ্ছে কন্টিনিউয়াস। এটা কোন হরমোনটা কাজ করতেছে বলতো? এই ভালো করে কর। মানে আমাদের শরীরের মধ্যে গ্লুকোজটা গ্লাইকোজেন আকারে জমা থাকে একটা হরমোনের সাহায্যে, আবার ওই গ্লাইকোজেনটা একটা হরমোনের সাহায্যে ভেঙে যায়। এই যে এখন আমাদের শরীরের মধ্যে যেটা হচ্ছে, গ্লুকোজটা গ্লাইকোজেন আকারে জমা আছে, এবং এখন যেহেতু আমি খাওয়া দাওয়া খেতেছি না, শরীরের মধ্যে গ্লুকোজ কমে গেছে, তখন গ্লাইকোজেনগুলো ভেঙে ভেঙে গ্লুকোজে পরিণত হয়। মানে কোন হরমোন কাজ করে বলতো? এটা পড়াইছি না? গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেন তৈরি হয়, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয় কে করে? এটা চ্যাপ্টার 5-এ পড়াইছি। এটা কে করে? গ্লুকাগন। আর গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে হচ্ছে ইনসুলিন। এটা ইনসুলিন আর একটা গ্লুকাগন। এটা আলাদা করে দিতে রাখো যে গ্লুকোজ থেকে, আমি যার জন্য বললাম এই কথাটা, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়। গ্লাইকোজেন হলে বড় বড় কণা এবং অদ্রবণী, এটা আমাদের যকৃতের মধ্যে জমা থাকে এবং আমাদের মাংস পেশিতে জমা থাকে। এর জন্য পেশির কথা বলতেছি। এখানে যে হরমোনটা কাজ করে এটা নাম হলো ইনসুলিন। আবার এই গ্লাইকোজেনকে থেকে যখন গ্লুকোজ তৈরি করবে এটাকে বলা হয় গ্লুকাগন নামক একটা হরমোন। গ্লুকাগন, এই দুইটা আমাদের এই দুটা হরমোন কোথা থেকে তৈরি হয়? অগ্নাশয় থেকে। এগুলো না পারলে তোমরা আসলে স্টুডেন্টের লেভেলে করবে না, কারণ এগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। যেটা 5-এ আমি তোমাদের পড়াইছি। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে যে হরমোনের সাহায্যে, দিস ইজ কল্ড ইনসুলিন। এই ইনসুলিনের অভাবে কোন রোগটা হয়? ডায়াবেটিস মেলাইটাস হবে, তাই না? আবার এই গ্লাইকোজেন এখন আমাদের শরীরে কি হইতেছে? এটা তো হয়েছে আমাদের যে যখন খাওয়া দাওয়া খাইছি তখন এটা হয়েছে, গ্লুকোজকে গ্লাইকোজেনে জমা করে রাখছে। আর গ্লাইকোজেন থেকে যখন গ্লুকোজ হয়েছে তখন এখন আমাদের শরীরে যেহেতু আমরা সকালবেলা খাওয়া দাওয়া খাই নাই, তখন এই গ্লাইকোজেন, সঞ্চিত যে গ্লাইকোজেন, এটা ভেঙে ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে। এখন কোশ্চেন হলো সেটা না, কোশ্চেন হলো এই গ্লাইকোজেনটা লিভারে জমা থাকে, লিভারে এই গ্লাইকোজেন আকারে জমা রাখে। এছাড়াও আমাদের ম্যাক্সিমাম গ্লাইকোজেন জমা থাকে মাসেলে, পেশিতে। কোথায়? পেশি। এই যে পেশির মধ্যে, কিন্তু পেশির যে গ্লাইকোজেন জমা থাকে এগুলো আমরা সাধারণত ব্যবহার করি না। সবসময় ব্যবহৃত হয় কোনটা? যকৃতের যে গ্লাইকোজেন জমা থাকে সেটা ব্যবহার করি। কথা বলছো না? বুঝো? আচ্ছা, তাহলে কি বললাম? আর একটা ওই পেশির ওটা লিখে রাখো যে, হ্যাঁ, নেক্সট পয়েন্টে লেখো যে পেশিতে গ্লাইকোজেন সঞ্চয় থাকে যা, পেশিতে গ্লাইকোজেন সঞ্চয় থাকে যা জরুরি প্রয়োজনে শক্তি উৎপন্ন করে। নর্মালি কিন্তু শক্তি উৎপন্ন করবে না। জরুরি প্রয়োজন কখন? তোমার যখন লিভারও ফুরিয়ে গেছে, তোমার শরীরের মধ্যে একেবারে কমে গেছে, তুমি খাওয়া দাওয়া খাইতেছই না, 2-3 দিন ধরে না খেয়ে আসছো, তখন পেশি থেকে আসবে, বাট এমনি লিভার থেকে আসবে। তাহলে জরুরি প্রয়োজনে পেশিতে গ্লাইকোজেন জমা থাকে যা জরুরি প্রয়োজনে শক্তি সরবরাহ করে। জরুরি প্রয়োজনে শক্তি সরবরাহ করে। নেক্সট পয়েন্ট দিয়ে লিখবো যে হৃদপেশি হৃদস্পন্দনের মাধ্যমে, হৃদপেশি হৃদস্পন্দনের মাধ্যমে হ্যাঁ, হৃদপেশি হৃদস্পন্দন এর মাধ্যমে সারা দেহে রক্ত সরবরাহ করে। হৃদপেশি হৃদস্পন্দনের মাধ্যমে সারা দেহে রক্ত সরবরাহ করে। তাহলে রক্ত সরবরাহ করে কোনটা? হৃদপেশি। এটা করতেছি, হৃদপেশি হৃদস্পন্দনের মাধ্যমে সারা দেহে রক্ত সরবরাহ করে, এটা একটা পয়েন্ট। নেক্সট কাজ হইল লেখো যে অনৈচ্ছিক পেশি মলমূত্র ত্যাগ
মলমূত্র ত্যাগ, মলমূত্র ত্যাগ, মলমূত্র ত্যাগ, হ্যাঁ অনৈচ্ছিক পেশি। দেখো যে অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি কি করে? অনৈচ্ছিক পেশি মলমূত্র ত্যাগ খাদ্যনালীতে, খাদ্যনালীতে পেরিস্টালসিসের মাধ্যমে খাদ্য পরিবহন, মলমূত্র ত্যাগ করবে। আর খাদ্যনালীতে যে সংকোচন প্রসারণ হয় এটার নাম কি? পেরিস্টালসিস। পেরিস্টালসিস এটাতে চ্যাপ্টার 5 এ পড়াইছি। এখন তো মনে হচ্ছে সবগুলো মিটাই দেবে। পরীক্ষা দিয়ে বলছি বলতেছি পড়া। পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে, পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য, অনৈচ্ছিক পেশি কি করে? মলমূত্র ত্যাগ করে খাদ্যনালীতে পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য চলাচল। আর কি করবে? তারপরে হলো তোমার আরো আছে, মলমূত্র ত্যাগ করে পেরিস্টালসিসের মাধ্যমে খাদ্য, খাদ্য চলাচল। তারপরে হলো প্রসব বেদনা তৈরি করে, প্রসব বেদনা। তারপরে হলো যত ধরনের ইনভলন্টারি অ্যাক্টিভিটি, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এই রক্তচাপ নিয়ন্ত্রণ কিন্তু করে। আমাদের রক্তনালীর মধ্যে কোন ধরনের পেশি আছে? এই রক্তনালীর যে ওয়ালটা আছে, কোন ধরনের পেশি আছে? হ্যাঁ, অনৈচ্ছিক পেশি। দ্যাট মিনস রক্তনালী কিন্তু সংকোচন হলে কি হবে? রক্তচাপ বেড়ে যাবে। এই জন্য আমরা একটা ওষুধ দিই, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নামে ওষুধ পাওয়া যায়। যেমন হচ্ছে এমরোডিপি, নিফিডিপি, ডিলটিয়াজিন, ভেরাপামিন, বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। যেগুলো কী করে? এই রক্তনালীটাকে প্রসারণ করে, ফলে ব্লাড প্রেশার কমে যায়। ঠিক আছে? তাহলে রক্তনালীর মধ্যে কোন ধরনের পেশি আছে? তুমি কি ইচ্ছা করলে কি রক্তনালী সংকোচন হয়ে যাবে? সম্ভব। তাহলে এর জন্য রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এটা হলো তোমার এটা। ওকে, পেশির কাজ গেলে এখন আমরা ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃদপেশি পার্থক্য করবো। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আমরা যখন মেডিকেল ফার্স্ট ইয়ারে তখন এই কোশ্চেনটা আসছে পরীক্ষাতে, যে ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃদপেশি পার্থক্য লাগে। আমরা 3টা টপিক করবো। প্রথমটাতে থাকবে বৈশিষ্ট্য, 4টা করবো বৈশিষ্ট্য। পরেরটাতে ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, এটা হৃদপেশি। ফার্স্টে আমরা চিত্রটা আঁকে ফেলি, চিত্র আঁকলে সুবিধা হবে বুঝতে। ঐচ্ছিক পেশিটা কেমন? এটা হলো নলাকার থাকে। এটা, এই পেশিগুলো নলাকার থাকে, নলের মধ্যে। এবং দোরাকাটা দাগ থাকে।
সেটা তো কথা বলতে ছবি কি খুব বাজে হচ্ছে? আর বইয়ের মতো দেখি তাহলে ওদের মধ্যে কি থাকে? ইন্টারপ্রেটেড ডিস্ক থাকে। আমার নাম কি চলে? তাহলে দেখো এই সকল পেশিগুলো কেমন? প্রতিটি কোষে এর সংখ্যা মেডিক শিট হয়েছে এই যে হয়েছে দেখো এদের মধ্যে তাহলে কি এমন এই এদের আকারটা কেমন হবে? নলাকার। এদের আকারটা হলো নলাকার। আমি কিন্তু পরে মুছে বলবো তারপরে লিখে বলতে হবে আকারটা হলো নলাকার। এটা নলাকার, নলের মতো থাকে। লম্বা লম্বা গুলো নিয়ে কাটা দাও। এই যে এটা একটা নলের মতো। এবং দেখো এদের মধ্যে কি থাকে? এদের মধ্যে এই দাগ দাগ থাকে, ডোরাকাটা এরকম ট্রান্সভার্স লাইন থাকে, এগুলো ডোরাকাটা দাগ থাকে। এই জন্য এদেরকে বলা হয় কচ্ছি ফিশের একটা নাম কি? রেখাকার ফিশ। ডোরাকাটা দাগ, এই যে ডোরাকাটা দাগ রেখাকার পেশি। রেখাকার পেশি বলা হয়। আরেকটার নাম কি বলছিলাম? চিহ্নিত পেশি বলা হয়। আরেকটার নাম কি? রেখাকার পেশি, চিহ্নিত পেশি। আর এর মধ্যে কোনো ডোরাকাটা দাগ নাই, কোনো ট্রান্সভার্স লাইন নাই, এটা স্মুথ। এটা হলো মাকু আকৃতি। মাকু আকৃতি। এটা একটা মাকু, বুঝো তো? হোয়াট ইজ মাকু? মাঝখানে মোটা, উভয় পাশে চিকন। আর এটাও নলাকার। এটা নলাকার। আর এটার মধ্যে এরকম ইয়ে থাকে, নিউক্লিয়াস থাকে, অসংখ্য নিউক্লিয়াস। এখানে তো কয়েকটা রাখছি। দেখো একটা কোষের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস থাকে। প্রতি কোষে নিউক্লিয়াসের সংখ্যা অসংখ্য। প্রতি কোষে নিউক্লিয়াসের সংখ্যা, এটা আমি চ্যাপ্টার 2 তে মনে পড়াইছিলাম। সংখ্যা অসংখ্য, মাল্টিপল থাকে। এটা হলো একটা থাকে, প্রতি কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে। আর এদের মধ্যে একাধিক থাকে। এটা একাধিক থাকে বা অনেক বেশি থাকে না, কিন্তু এদের মধ্যে অসংখ্য থাকে, মাল্টিপল থাকে। তারপরে কি লিখবা? শাখান্বিত, শাখা। শাখা, এদের মধ্যে কোনো শাখা আছে? শুধু এদের মধ্যে দেখো শাখা, এটার সাথে লেগে আছে। আর এদের মধ্যে শাখা আছে শুধুমাত্র হৃৎপেশিতে। এটার মধ্যে অনুপস্থিত হবে, অনুপস্থিত। আর এটার মধ্যে অনুপস্থিত, আর এটা হলো উপস্থিত। এর মধ্যে উপস্থিত থাকে শাখা। তারপরে হলো তোমার শাখা ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক শুধুমাত্র হৃৎপেশিতে থাকে। এটা ওয়ান অফ টাইট জাংশন। একটা কোষ আর একটা কোষের মাঝখানে খুব টাইট ভাবে লাগিয়ে থাকে। এটা একটা পার্টিশন, যে পার্টিশনটা একটা কোষ আর একটা কোষের সাথে খুব টাইটলি একটা জাংশন হয়ে থাকে। এটাকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক, ইন্টারক্যালেটেড ডিস্ক। এটার মধ্যে অনুপস্থিত, এটার মধ্যে অনুপস্থিত, এটা হলো উপস্থিত। ইন্টারক্যালেটেড শুধুমাত্র হৃৎপেশিতে থাকে। এটা অবস্থান কোথায়? এটা কোথায় থাকে?
এরা হাড়ের সাথে যুক্ত থাকে। এদের মধ্যে তাহলে কি অবস্থান অবস্থান কোথায়? অবস্থান এটা হলো পেশির সাথে হাড়ের সাথে যুক্ত থাকে, কঙ্কালের সাথে যুক্ত থাকে। হ্যাঁ, অবস্থান হলো কঙ্কালের সাথে যুক্ত থাকে। আর এরা যুক্ত থাকে এটা হলো দেহের অভ্যন্তরীণ অঙ্গে, অভ্যন্তরীণ অঙ্গে। আর এটা হলো অবস্থান হলো হৃৎপিণ্ডে, এটা থেকে আমাদের হৃৎপিণ্ডে অবস্থান। তারপরে হলো অবস্থান। অবস্থান অবস্থান কোথায়? এরা মেইনলি কঙ্কালের সাথে যুক্ত থাকে আর অভ্যন্তরীণ অঙ্গে থাকে, দেহের ভেতরের অঙ্গের মধ্যে থাকে। আর এটা হৃৎপিণ্ডে থাকে, আমাদের হার্টের মধ্যে থাকে। আচ্ছা, তারপরে কি হলো কাজ? কাজের মধ্যে কি হবে? কাজের মধ্যে কঙ্কাল পেশির কাজ কি? দ্রুত সংকোচন প্রসারণের মাধ্যমে, এটা খুব দ্রুত সংকোচন প্রসারণের মাধ্যমে দ্রুত সংকোচন প্রসারণের মাধ্যমে চলাচল, দেহ চলাচল। আর এর কাজ কি? এটা হলো অনৈচ্ছিক কাজ। অনৈচ্ছিক কাজ যেমন অনৈচ্ছিক কাজ কি কি আছে? কাজ করে যেমন হচ্ছে মলমূত্র ত্যাগ, মলমূত্র ত্যাগ করাবে। তারপরে হলো পেরিস্টালসিস, পেরিস্টালসিস এর মাধ্যমে খাদ্য পরিবহন। আর হলো হৃদস্পন্দন করবে। হৃদপেশির কাজ হলো হৃদস্পন্দন, হৃদস্পন্দনের কাজ হলো হৃদস্পন্দন। হৃদস্পন্দন করে রক্ত সঞ্চালন। হৃদস্পন্দন করে রক্ত সঞ্চালন করবে, এটা হৃদপিণ্ডের কাজ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যে হার্টের পেশিগুলা কেন ফ্যাটিক হয় না, আমাদের হৃদপেশিগুলো কেন অনবরত সে পাম্প করতেছে এবং সেক্ষেত্রে সে মন্থর হচ্ছে না, বা কি বলে ফ্যাটিকে বাংলা কি নিস্তেজ হয়ে যাচ্ছে, কেন হয় না? কেন হবে না? হ্যাঁ, হৃদপেশির কারণেই তো। হৃদপেশির কারণে কেন, কিসের জন্য? এই কথাটা লিখে রাখো সবাই। কাজ হলো দ্রুত সংকোচন প্রসারণের মাধ্যমে দেহ চলাচল ঘটায়, দেহের চলাচল ঘটায়। আর অনৈচ্ছিক কাজের মধ্যে কি কি করে? অনৈচ্ছিক কাজ করে মলমূত্র ত্যাগ করে, পেরিস্টালসিসের মাধ্যমে খাদ্য পরিবহন, আর অনেক আছে, রক্তচাপ। হ্যাঁ, তারপরে হলো তোমার কি করে? আমাদের হলো ফুসফুস, আমাদের যে শ্বাস গ্রহণে সাহায্য করা, রেসপিরেশন, দ্যাট মিন্স শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। স্মুথ মাসল কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে, এটা লিখতে পারে যে শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। আর হৃদপেশির কাজ কি? হৃদস্পন্দন করবে এবং সারা দেহে রক্ত পরিবহন করবে। হৃদস্পন্দন করে সারা দেহে রক্ত সরবরাহ। এখন ইন্টারগ্রেটেড ডিস্ক নামক একটা ডিস্ক আছে, আচ্ছা কোশ্চেন লেখো একটা, যে লেখো হৃদপেশি নিস্তেজ হয় না কেন? কোশ্চেন লেখো। হ্যাঁ হয়েছে। হৃদপেশি নিস্তেজ হয় না কেন? হৃদপেশি নিস্তেজ হয় না কেন? কারণের মধ্যে লেখো, কারণের মধ্যে লেখো হৃদপেশি নিস্তেজ হয় না কেন?
হৃদপেশি নিস্তেজ হয় না কেন? উত্তরটা লেখো যে হৃদপেশির কোষগুলোতে আন্তঃকোষীয় হৃদপেশির কোষগুলোতে আন্তঃকোষীয় সূক্ষ্ম সংযোগস্থল থাকে। একে ইন্টারক্যালেটেড ডিস্ক বলে। আন্তঃকোষীয় সূক্ষ্ম সংযোগস্থল থাকে একে ইন্টারক্যালেটেড ডিস্ক বলে। যদিও এটা হৃদপিণ্ডের এখানে পড়ানো উচিত ছিল, তারপরে যেহেতু হৃদপেশি এখানে আসছে, হ্যাঁ হৃদপেশির কোষগুলোতে আন্তঃকোষীয় সূক্ষ্ম সংযোগস্থল থাকে, একে ইন্টারক্যালেটেড ডিস্ক বলে। একে ইন্টারক্যালেটেড লেখাইছি এর আগে, ইন্টারক্যালেটেড ডিস্ক বলে। যার ফলে হৃদপেশিতে স্নায়ু উদ্দীপনা মন্থর গতিতে প্রবাহিত হয়। হৃদপেশিতে স্নায়ু উদ্দীপনা মন্থর গতিতে প্রবাহিত হয়। মন্থর গতিতে ছন্দময়তার সাথে লেখো। ছন্দময়তার সাথে প্রবাহিত হয়। এর ফলে হৃদপেশি কি বলছিলাম, স্নায়ু উদ্দীপনা মন্থর গতিতে ছন্দময়তার সাথে প্রবাহিত হয়। ফলে হৃদকোষ অক্সিজেন এবং পুষ্টি গ্রহণের সময় পায়। মানে আমাদের যে, আচ্ছা আগে লেখো তারপরে বলতেছি। ফলে হৃদকোষ অক্সিজেন এবং পুষ্টি গ্রহণের সময় পায়। তোমাদের লেখো যে এতে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে, এবং গ্লাইকোজেন থাকে। এতে প্রচুর মাইটোকন্ড্রিয়া এবং গ্লাইকোজেন থাকে। যা সবাত শোষণ ঘটায়, সবাত শোষণে শক্তি উৎপন্ন করে। এতে প্রচুর মাইটোকন্ড্রিয়া এবং গ্লাইকোজেন থাকে, যা সবাত শোষণে শক্তি উৎপন্ন করে। তারপর লেখা হচ্ছে দাঁড়িয়ে লেখো ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হলেও ল্যাকটিক যখন আঁকা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হলেও তা ভেঙে শক্তি উৎপন্ন হয়। ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হলেও তা ভেঙে শক্তি উৎপন্ন হয়। আমাদের হাত পা ব্যথা করে কেন? ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। কিসের জন্য হয়? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এই ল্যাকটিক অ্যাসিড কেন উৎপন্ন হবে? এই ল্যাকটিক অ্যাসিড সবাত শোষণে হয় না অবাত শোষণে হয়? হ্যাঁ, এই কিসে? অবাত শোষণ। অবাত শোষণ কেন হবে? দ্যাট মিন্স আমি দেখো, তুমি দেখো যে একদিন বেশি দৌড়াইছো, পরে দিন ব্যথা করতেছে, কিন্তু হার্ট জন্মের আগেই হার্ট পাম্প করে, কিন্তু হার্ট ব্যথা করে না কেন? বা এখানে কন্টিনিউয়াসলি সে পাম্প করতেছে, কিন্তু আমাদের হার্টের কোষগুলো মরে যায় না, বা ব্যথা পায় না, বা
দ্যাট মিনস সে ফ্যাটি হয় না, কাজ করা বন্ধ করে না। কেন? কারণ হার্টের যে কোষগুলো আছে, এই কোষগুলো একটা কোষের মাঝখানে একটা জাংশন থাকে। এই জাংশনগুলো কি করে, এই ভালো করে খেয়াল করতে হবে, এগুলো কিন্তু কোথাও পাইতা না, এগুলো কিন্তু হাই লেভেলের কথা। এই হার্টের মধ্যে যে উদ্দীপনা আসে, এই উদ্দীপনা যখন আসে, তাহলে এই টাইট জাংশন থাকার জন্য কি হয়, এই টাইট জাংশন থাকার জন্য কি হয়, উদ্দীপনাটা সরাসরি এক কোষ থেকে আরেক কোষে যাওয়ার জন্য একটু সময় লাগে। মানে এক কোষ থেকে আরেক কোষে যাওয়ার জন্য তোমার ইন্টারক্যালেটিভ কি করে, একটু উদ্দীপনাটাকে স্লো করে দেয়। স্লো করে দিলে এই সময়ের মধ্যে সে পাম্প করলো, যে জায়গায় পাম্প করতেছে অন্য জায়গায় এখন একটু রিল্যাক্স অবস্থায় আছে। অন্য কোষগুলো কি করতেছে, তখন সে তার কোষের ভেতরে সে গ্লুকোজ নিয়ে নিচ্ছে, গ্লুকোজ এবং অক্সিজেন সে নিয়ে নিচ্ছে। তাহলে এই যে স্নায়ু উদ্দীপনা, সাপোজ এখান থেকে আবার স্নায়ু উদ্দীপনা ওইখানে চলে গেল, তারপরে যে আরেকটা স্নায়ু উদ্দীপনা আসবে, তখন এখানে একটু সময় থাকে। এই সময় থাকার জন্য কি হয়, এই সময় যে গ্যাপ থাকে, এই গ্যাপের মধ্যে সে নিজের জন্য গ্লুকোজ অক্সিজেন এগুলো নিয়ে নেয়। নিয়ে নিলে এবং প্রচুর পরিমাণ মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া এদেরকে এই মাইটোকন্ড্রিয়াগুলো কি করে, এই গ্লুকোজ এবং অক্সিজেন ব্যবহার করে শক্তি উৎপন্ন করে। সামহাও যদি ল্যাকটিক অ্যাসিডও তৈরি হয়, সেই ল্যাকটিক অ্যাসিডকে ভেঙে দেওয়ার জন্য সিস্টেম আছে। কিন্তু আমাদের নর্মাল পেশি যেগুলো, আমাদের যে এই পেশিগুলোর মধ্যে নর্মালি স্নায়ু উদ্দীপনা এখানে কোনো ধরনের ইয়ে থাকে না, এই শুধু রেখাকার থাকে। কিন্তু একটা কোষ আর একটা কোষের মাঝখানে কোনো ধরনের টাইট জাংশন নেই, সে উদ্দীপনা এরকম করে যাবে, এখানে কোনো গ্যাপ নাই। কিন্তু হৃদপেশির উদ্দীপনা এখানে এসে সেই প্রয়োগ করবে, তারপরে এখানে যাবে। তাহলে তারপরে আবার নেক্সটে যে আরেকটা উদ্দীপনা আসবে, একটু পরে আসে, সাথে সাথে আসে না, যার জন্য ওই টাইমটাতে সে নিজেকে লোড করার একটা সিস্টেম সময় পায়। বাট আমাদের যে ঐচ্ছিক পেশিগুলো, এটা তো কন্টিনিউয়াস, তোমার ইচ্ছা অনুসারে সে মুভমেন্ট করতেছে। ফলে কি হয়, তুমি যখন বেশি কাজ করবা, তখন ওই জায়গার মধ্যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, আর ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে আমাদের শরীরে ব্যথা পাবে। আচ্ছা, এখন কিছু জিনিস জানতে হবে, সেটা হলো আমাদের অ্যান্টাগনিস্ট পেশি কাকে বলে। হোয়াট ইজ অ্যান্টাগনিস্ট পেয়ার? এটা তোমাদের লিখতে হবে না, তাও শুধু জেনে রাখো। যদি বর্ণনার মধ্যে এগুলো দিতে পারো, তোমাদের মানে অনেক নাম্বার দেওয়া হবে, এবং এগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। তোমাদের কোশ্চেনটা আসবে কি, কোশ্চেন হলে এরকম হাতের একটা ছবি দেওয়া থাকবে, এবং এই ছবিটা কেমন দেওয়া থাকবে, এই ছবিটা এরকম একটা ছবি দেওয়া থাকবে, এরকম একটা ছবি দেওয়া থাকবে। তোমাদের বইয়ে অবশ্যই আছে, বইয়ের মধ্যে ছবি আছে, এইরকম ছবি দেওয়া থাকবে। বলবে যে এই পেশি, দেখেছি এটা বোঝাচ্ছে কি আমাদের হাতের পেশি, এটা হলো বাইসেপস, এটা হলো ট্রাইসেপস, আর মাঝখানে এগুলো হলো হাড়। তাহলে কোশ্চেন বলবে যে পেশি এবং হাড়ের সাহায্যে কিভাবে আমাদের দেহে চলাচল হয়। মানে মূল কথা হলো আমাদের দেহের মধ্যে চলাচল করার জন্য পেশি এবং হাড়ের ভূমিকা ব্যাখ্যা করতে হবে। তাহলে এরকম যদি হয়, তাহলে তুমি কি বলবা, যে আমাদের দেহের মধ্যে কিছু কিছু তোমার পেশি আছে যারা কি করে, জোড়ায় কাজ করে, এবং একটা উল্টে কাজ করে, এদেরকে অ্যান্টাগনিস্ট পেয়ার বলা হয়। এইটা লেখা আছে, এটা শীটের মধ্যে লেখা আছে। যেমন দেখো, এই খেয়াল করো, এই যে এখানে যে তোমার পেশিটা আছে, এই পেশিটার নাম কি, আমাদের বাহুর মধ্যে যে পেশি থাকে, এটা হলো বাইসেপস। তাহলে বাইসেপস পেশি যখন সংকোচন হয়, আর পেশি সংকোচন হয় কেমনে, পেশি সংকোচন হয় যে এই এটা মনে করো যে অ্যাক্টিভ, এই পেশি মধ্যে কি ফাইবার আছে, কি প্রোটিন আছে পেশির মধ্যে, অ্যাক্টিন ও মায়োসিন। তাহলে মায়োসিন হলো যেগুলো, তাহলে এটা হলো অ্যাক্টিন আর এটা হলো মায়োসিন। এটা হলো অ্যাক্টিন ফাইবার আর এটা হলো মায়োসিন ফাইবার। নরমালি যখন অ্যাক্টিন আর মায়োসিন পাশাপাশি যখন থাকবে, তখন মাংসপেশিটা লম্বা থাকে। আর যখন আমাদের উদ্দীপনা যখন আসে, ব্রেন থেকে যখন উদ্দীপনা আসে, তখন মায়োসিন পেশিটা কি হয়, মায়োসিন পেশিটা এই অ্যাক্টিনের মধ্যে এরকম চলে ভিতরে ঢুকে যায়, এবং এই যে এগুলো হলো তার পায়ের মতো থাকে। এই ওর পেশিরও আবার পেশি কোষের মধ্যে ফাইবারের মধ্যেও পা আছে, পায়ের সিস্টেম আছে। ওরা কি করে, এই পাটাকে ব্যবহার করে ওই রকম যে ইয়ের মতো সে হাঁটতে পারে, জাস্ট হাঁটে। এবং এই যে হাঁটে, দ্যাট মিনস একটা পা সামনে রাখে, তারপরে আবার ওই পাটা উঠায়, আবার সামনে পা দেয়। আবার আমরা যেরকম করে হাঁটি, প্রথমে পা ফালাচ্ছি, তারপর আরেকটা এই পা উঠায় ফেলি, পরে আরেকটা স্টেপ নেই, পরে আরেকটা স্টেপ নিচ্ছি। এরকম করে কি করে, অ্যাক্টিন এবং মায়োসিন, অ্যাক্টিনের ভিতরে মায়োসিন এরকম করে প্রবেশ করে, হাঁটাহাঁটি করে। এটা মনে করো যে অ্যাক্টিন,
এটা হলো অ্যাক্টিন, এটা হলো মায়োসিন। তাহলে যখন এরা পাশাপাশি যখন আছে তখন হলো মাংসপেশিটা লম্বা হয়ে থাকে, তাহলে যেরকম আছে লম্বা। আবার যখন অ্যাক্টিন মায়োসিনের ভেতরে বললাম যে মায়োসিনের এখানে কি আছে, চলাচলের জন্য বিভিন্ন ধরনের গ্র্যাপিং সিস্টেম আছে। এই গ্র্যাপিংগুলো কি করে, এই মায়োসিনের অ্যাক্টিনের ভেতরে এরকম তারা চলাচল করে এরকম ভেতর দিকে। তাহলে ভেতর দিকে গেলে আগে ছিল এত লম্বা, এখন ছোট হয়ে গেল না? তাহলে এই যে ছোট হয়ে গেল, চিকন হয়ে গেল, তখন হলো মাসেলগুলো সংকোচন হয়। আর মাসেলগুলো যখন সংকোচন হবে, মাসেলের আবার দেখো তোমরা এখানে হাতে দেখবা যে এখানে খুব শক্ত একটা দড়ির মতো স্ট্রাকচার আছে, এটা বলা হয় টেন্ডন। কি বলে? টেন্ডন। টেন্ডন বলে। এই টেন্ডন যেটা বলা হচ্ছে, এই টেন্ডনটা কি করে, টেন্ডন আবার হাড়ের সাথে কানেকশন থাকে। এই জাস্ট কথা বলিস না, কথা বলিস না। কথা বলতেছে স্যার তাহলে আমাদের দেহের মধ্যে যে সকল পেশি জোড়ায় জোড়ায় থাকে, তাহলে যার জন্য আমি বলতেছিলাম অ্যান্টাগনিস্ট মাসেল কোনটা, যে এটা হলো বাইসেপস মাসেল, এটা হলো ট্রাইসেপস মাসেল। বাইসেপস মাসেলটা সংকোচন যখন হয় তখন ট্রাইসেপসটা প্রসারণ হয়, এটা তখন প্রসারণ হয়ে গেছে। আবার এটা যখন সংকোচন হয় তখন বাইসেপসটা প্রসার হয়ে গেছে। দ্যাট মিনস একটা যখন সংকোচন, এটা প্রসারণ। আবার এটা যখন সংকোচন হবে তখন এটা সামনেটা প্রসারণ হবে। তাহলে সংকোচন, এটা হচ্ছে সংকোচন, পরেরটা হচ্ছে প্রসারণ। আবার এটা যখন সংকোচন হবে, উপরেরটা প্রসারণ হবে। তাহলে এই যে একটার একটা বিপরীত কাজ করে, এই জন্য এদেরকে অ্যান্টাগনিস্ট পেয়ার বলে। তাহলে আমাদের যে সকল পেশি অস্থি সন্ধিটাকে কোন যেটা আছে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে যেটা কমায় ফেলে এটাকে বলা হয় ফ্লেক্সর মাসেল। নাম কি? ফ্লেক্সর মানে কি, যে বক্রীকরণ পেশি। কি বলে? বক্রীকরণ পেশি, যারা বাঁকায় ফেলতেছে। আর প্রসারণ পেশি, যে পেশিগুলো প্রসারণ করতেছে। তাহলে এটা হলো প্রসারণ, এটা হলো বক্রীকরণ। এটা হলো প্রসারণ করতেছে, এটা হলো বক্রীকরণ। তাহলে প্রসারণ কে করতেছে? এটা হলো প্রসারণ পেশি, কে করলো? বাইসেপস না ট্রাইসেপস? হ্যাঁ, ট্রাইসেপস করতেছে। ট্রাইসেপস পেছন দিকে আছে, ও যখন সংকোচন হয় এটা একদম টান দিয়ে সোজা করে। আবার এটা আমাদের, আচ্ছা এই হাতে দেখে এই ব্যথা করতেছে, এই হাত দেখো যে, আর আমাদের এটা হলো সংকোচন করতেছে। যখন এটা অ্যাঙ্গেলটা একটা আরেকটার কাছে চলে আসে তখন অ্যাঙ্গেলটা ছোট হয়ে যায়। অ্যাঙ্গেলটা ছোট হলে কি হবে? অ্যাঙ্গেলটা ছোট যখন হচ্ছে তখন কি হবে? তখন এই বাইসেপসটা সংকোচন হয়ে যায়। আচ্ছা বাইসেপসকে বাইসেপস কেন বলা হচ্ছে? কারণ বাইসেপসের দুইটা, এখানে তুমি ভালো করে হাত দিলে দেখবা যে বাইসেপসের কিন্তু দুইটা মাসেল, এখানে মাঝখানে দেখবা একটু দুইটা আলাদা আলাদা আছে, ভালো করে বোঝা যায় না। যখন খুব স্মুথলি দেখবা তখন দেখবা যে দুইটা খণ্ড আছে বাইসেপসের দুইটা, এখানে দুইটা মিলে দুইটা মাসেল মিলে একটা হাত তৈরি হয়েছে। এবং এদের দুইটা মাথা, বাইসেপস যেটা তৈরি হয়েছে, বাইসেপসের এগুলো দুইটা মাথা আছে। বাইসেপসের তাহলে দুইটা মাথা থাকে। হ্যাঁ, তাহলে এটা হলো পেশি, মাংসপেশি। এটা দুইটা মাথা দুই জায়গায় লাগানো থাকে, এটা এই জন্য এটাকে বললাম বাইসেপস। বাইসেপস মানে বাই মানে দুই, সেপস মানে হলো অরিজিন, দুইটা মাথা আছে, এই জন্য বলা হয় বাইসেপস। আর ট্রাইসেপস কোনটা? যেটার মধ্যে তিনটা মাথা থাকে, তিনটা জায়গা থেকে এটা উৎপন্ন হয়েছে, এদের মধ্যে তিনটা খণ্ড খণ্ড আছে, ট্রাইসেপস। এখন আমাদের দেখো কিভাবে আমাদের হাত পা সংকোচন প্রসারণ হচ্ছে। তাহলে ফার্স্টে আমরা কি বললাম, যে এই যে পেশিগুলোর যে মাথা, এই মাথাগুলোকে বলা হয়, এটা শক্ত, খুব এটা খুব বেশি পরিমাণ শক্ত থাকে, যেটা হলো টেন্ডন। এটাকে কি বলে? টেন্ডন বলা হয়। টেন্ডন, এটা হলো টেন্ডন। এই দেখ, এটা বুঝছ না। টেন্ডন কি? যে পেশির অগ্রভাগ, আমরা নেক্সট টেন্ডন আর লিগামেন্ট নেক্সট ক্লাসে বলবো, যে এই পেশির অগ্রভাগ শক্ত হয়ে যে দড়ির মতো গঠন তৈরি করে তাকে বলা হয় টেন্ডন। তাহলে এই টেন্ডন কি করে? এটা হাড়ের সাথে, আর এখানে কিন্তু হাড় থাকবে একটা, এখানে একটা হাড় থাকবে, তাহলে এটা হাড়ের সাথে পেশিকে সংযোগ স্থাপন করে। এমনি এখানে যদি তোমার হাড় থাকবে একটা, এটা একটা হাড় মনে করো। কি
তাহলে আমরা যখন এটা হলো একটা হাড়, এটা একটা হাড়, এটা হলো টেন্ডন, এটা মাংসপেশি, আর এটা হলো তাদের টেন্ডন। টেন্ডনের সাথে এই টেন্ডনের সাথে এই টেন্ডনের সাথে, তাহলে যখন এই কিন্তু আবার হাড়ের সাথে লাগানো আছে, অন্য একটা হাড়ের সাথে লাগানো আছে না? তাহলে এই যে এই যে নিচের অংশ, এটা কিন্তু এই হাড়ের সাথে লাগানো আছে। এই হাড়টার নাম কি? এই দুইটা হাড়ের নাম কি বলছিলাম বলতো? নাম আলনার রেডিয়াস। তো আলনার রেডিয়াসের নিচের অংশ লাগানো থাকে। এই যখন সংকোচন হয় তখন এই রেডিয়াস আলনার টান দিয়ে নিচের দিকে নিয়ে এদিকে নিয়ে আসে। আবার এই ট্রাইসেপ যেটা, ট্রাইসেপসের আবার এটা টেন্ডন যেটা, এটা এই মাথার সাথে লাগানো আছে। তো এটা একদম টান দিয়ে সোজা করে। তাহলে এরকম করে আমাদের হাড়, অস্থি এবং পেশি, দেখেন পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের হাড়গুলোর চলাচল হয়, এবং হাড়গুলোর চলাচল হলে আমাদের দেহের চলাচল ঘটে। তাহলে একটা দেখো এখানে লেখা আছে, তোমরা এটা ছবিটা বের করে দেখো যে পেশি যখন সংকোচন এবং মানুষের চলনে কিভাবে, এটা পরীক্ষাতে এটাই আসবে। এরকম ছবি দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে তোমার এ, এটা দেওয়া থাকবে বি, এটা দেওয়া থাকবে সি। কোশ্চেনে বলবে যে এ বি সি এর সাহায্যে কিভাবে মানব দেহের চলাচল সম্পন্ন হয় ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা জাস্ট আমি পরীক্ষা দিলে এটা দিয়ে দিবে, এটা শিওর। এই যে এটাই, এই যে তোমার মানব দেহে চলাচলের অস্থির ভূমিকা, তোমাদের দেখবা বইয়ের মধ্যে একটা হেডলাইন দেওয়া আছে। হেডলাইনের মধ্যে এই কোশ্চেনটা লিখে ফেলো, এটা লিখে ফেলো যে মানব দেহে চলাচলে অস্থি পেশির ভূমিকা, অস্থি পেশি এবং টেন্ডনের ভূমিকা। মানব দেহে চলাচলে অস্থি পেশি এবং টেন্ডনের ভূমিকা। মানব দেহে চলাচলে অস্থি পেশি এবং টেন্ডনের ভূমিকা। মানব দেহে চলাচলে অস্থি পেশি এবং টেন্ডনের ভূমিকা। এটা কার দেখো তো? মানব দেহে চলাচলে অস্থি পেশি এবং টেন্ডনের ভূমিকা। মানব দেহে চলাচলে অস্থি পেশি এবং টেন্ডন, এটা কিন্তু পরীক্ষাতে আমি দিয়ে দিব। ছবির আঁকানো থাকবে, ছবির মধ্যে তোমরা তখন লিখবা যে এইটার সাহায্যে এটা হয়। দেখো যে দেখো পেশির অগ্রভাগ, পেশির অগ্রভাগ, পেশির অগ্রভাগ শক্ত রশির মতো গঠন করে। পেশির অগ্রভাগ শক্ত রশির মতো গঠন তৈরি করে। পেশির অগ্রভাগ শক্ত রশির মতো গঠন তৈরি করে। একে টেন্ডন বলে, একে টেন্ডন। রশির, আচ্ছা পেন্সিল দিয়ে লেখো, পেন্সিল দিয়ে লেখো। তোমরা খাতা, তোমার ব্যাগের মধ্যে 2-3টা এক্সট্রা কলম রেখে দেবে, আচ্ছা বাইরের জন্য এই করে দেবে। তাহলে পেশির মধ্যে কি বললাম? এই কি বলছি? হ্যাঁ, গঠন তৈরি করে, একে টেন্ডন বলে। একে টেন্ডন, নয়কার ন দুদ্দু ন টেন্ডন, ন দুদ্দু ন। এটা পরীক্ষা, এটা মেডিকেল পরীক্ষা 2014 সালে পরীক্ষাতে আসছে যে নিচের কোনটি পেশির সাথে হাড় সংযোগ করে? অ্যান্সার কি হবে? টেন্ডন। আর হাড়ের সাথে হাড় স্থাপন করে কে? এটা একটা হাড়, এটা একটা হাড়। এই দুই হাড়ের সাথে এই হাড়ের সাথে এই হাড় যুক্ত করে দিচ্ছে কে? লিগামেন্ট। লিগামেন্ট হলো হাড়ের সাথে হাড় সংযোগ স্থাপন করে। হাড়ের সাথে হাড় সংযোগ স্থাপন করা হলো লিগামেন্ট, আর হাড়ের সাথে পেশি সংযোগ স্থাপন হলো টেন্ডন। কি বললাম? একে টেন্ডন বলে। দেখো যে স্নায়ু, দেখো যে মস্তিষ্ক থেকে স্নায়ু উদ্দীপনা তৈরি হলে, 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 মস্তিষ্ক থেকে স্নায়ু উদ্দীপনা তৈরি হলে তা পেশির সার্কোলেমায় পৌঁছায়। তা স্নায়ুর মাধ্যমে পেশির সার্কোলেমায় পৌঁছায়। তাহলে মস্তিষ্কে স্নায়ু উদ্দীপনা তৈরি হলে, মানে তুমি স্নায়ু উদ্দীপনা, তুমি এখান থেকে ওখানে যাইবা, ব্রেনের সিগন্যাল লাগবে না, ব্রেনের সিগন্যাল ছাড়া আসতে পারবা। তাহলে কি বললাম? পেশির অগ্রভাগ শক্ত হয়েছে, এই কথা ছিলাম। স্নায়ু উদ্দীপনা তৈরি হলে তা স্নায়ুর মাধ্যমে পেশির সার্কোলেমায় পৌঁছায়। এই সার্কোলেমা যেন কি? পেশির সার্কোলেমায় পৌঁছায়। পেশির সার্কোলেমায় পৌঁছায়। তা পেশির সার্কোলেমায় পৌঁছায়। তা পেশির সার্কোলেমায় পৌঁছায়। তা পেশির সার্কোলেমায় পৌঁছায়। ফলে ফলে ফলে
ফলে অ্যাক্টিন অ্যাক্টিন প্রোটিন অ্যাক্টিন প্রোটিন অ্যাক্টিন প্রোটিন এর ভেতর মায়োসিন প্রোটিন প্রবেশ করে। অ্যাক্টিন প্রোটিনের ভেতর মায়োসিন প্রোটিন প্রবেশ করে। অ্যাক্টিন প্রোটিনের ভেতর মায়োসিন প্রোটিন প্রবেশ করে। মায়োসিন প্রবেশ করে পেশি সংকোচন ঘটায়। অ্যাক্টিন প্রোটিনের ভেতরে মায়োসিন প্রবেশ করে পেশির সংকোচন ঘটায়। অ্যাক্টিন প্রোটিনের ভেতর মায়োসিন প্রবেশ করে পেশির সংকোচন ঘটায়। পেশির সংকোচন ঘটায়। পেশি যখন সংকোচন হবে তখন কি হবে? আচ্ছা, তোমাদের আধা ঘন্টা পিছিয়ে দেওয়া যায় না? না, আর সরি আগে মানে একটু 6:30 করা যায় না? জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ কি আছে? এই 4:30 কি আছে? প্রাইভেট কয়টা? 8টায় স্যার। এই। আবার স্কুল ডাইরেক্ট স্কুলে যাবে তো আধা ঘন্টা যাবি, 70 বাসা নেই নেই। এই তোমরা 6:30 আসো তাহলে, সবার জন্য সুবিধা হয় না? জি স্যার। না, 4:30 বেশি লেট হয়ে যায়। আমার আবার 7:30 খাবার দিতে পারবো। আমার আবার ইয়ে থাকবে কয়েকদিন পর, যখন ইয়ে শুরু হয়ে যাবে, কলেজ শুরু হয়ে যাবে, তখন আমি থাকবো না 7:30। হ্যাঁ, পরীক্ষা শেষ করে। না, রেজাল্ট দিলে তো চাকরি বাকরি শুরু করে দেবো। ঠিক আছে, চাকরি করতে হবো, তখন ডাক্তারি করে খেতে হবো। আচ্ছা, কোথায় আছি আমরা? পেশি সংকোচন ঘটায়। হ্যাঁ, এই খেলা শেষে নেই। দেখো যে যেমন এই সংকোচন ঘটায়, এই এই দাঁড়া সংকোচন ঘটায়। হ্যাঁ, আচ্ছা, সংকোচন যেমন দেখো যেমন কনুসন্ধি কনুই আমাদের যে সন্ধিটার কথা বলছি, যেমন কনুই সন্ধির বাঁকা বা সোজা হওয়ার ক্ষেত্রে, কনুই সন্ধির বাঁকা বা সোজা হওয়ার ক্ষেত্রে, বাঁকা বা সোজা হওয়ার ক্ষেত্রে, যেমন কনুই সন্ধির বাঁকা বা সোজা হওয়ার ক্ষেত্রে, সোজা হওয়ার ক্ষেত্রে পেশির সংকোচনের ভূমিকা রয়েছে। পেশির সংকোচনের ভূমিকা রয়েছে। ক্ষেত্রে পেশির সংকোচনের ভূমিকা রয়েছে। হওয়ার ক্ষেত্রে পেশির সংকোচন প্রসারণের ভূমিকা রয়েছে। দেখা যায় স্নায়ু উদ্দীপনা বাইসেপস পেশিতে পৌঁছালে, স্নায়ু উদ্দীপনা বাইসেপস পেশিতে পৌঁছালে, স্নায়ু উদ্দীপনা বাইসেপস বায়াকার রস দন্তু সহায়কার পদ স্নায়ু উদ্দীপনা বাইসেপস পেশিতে পৌঁছালে তার সংকোচন ঘটে এবং একই সাথে ট্রাইসেপস পেশির প্রসারণ ঘটে। বাইসেপস পেশিতে পৌঁছালে তার সংকোচন ঘটে, বাইসেপস পেশিতে পৌঁছালে তার সংকোচন ঘটে, একই সাথে ট্রাইসেপস পেশির প্রসারণ ঘটে। তার সংকোচন ঘটে, একই সাথে ট্রাইসেপস পেশির প্রসারণ ঘটে। ট্রাইসেপস পেশির প্রসারণ ঘটে। ট্রাইসেপস পেশির প্রসারণ ঘটে। দেখো এতে রেডিয়াস এবং আলনার হাড় দুটি, হিউমেরাসের কাছে চলে আসে। হিউমেরাসের কাছে চলে আসে। ফলে কনুই সন্ধির বক্রীকরণ ঘটে। ফলে কনুই সন্ধির বক্রীকরণ মানে বেঁকে যায়। কনুই সন্ধির বক্রীকরণ ঘটে। দেখা যায়। আবার নিচে একটা ছোট করে প্যারালা করে লেখা হচ্ছে। আবার
স্নায়ু উদ্দীপনা ট্রাইসেপস পেশিতে পৌঁছালে, আবার স্নায়ু উদ্দীপনা ট্রাইসেপস পেশিতে পৌঁছালে, আবার স্নায়ু উদ্দীপনা ট্রাইসেপস পেশিতে পৌঁছালে, স্নায়ু উদ্দীপনা ট্রাইসেপস পেশিতে পৌঁছালে পেশিতে পৌঁছালে তার সংকুচিত হয়, তার সংকোচন ঘটে, পৌঁছালে তার সংকোচন ঘটে, তার সংকোচন ঘটে, সংকোচন ঘটে, ফলে ফলে রেডিয়াস এবং আলনা হিউমেরাস থেকে দূরে সরে যায়, ফলে রেডিয়াস এবং আলনা হিউমেরাস থেকে দূরে সরে যায়, রেডিয়াস এবং আলনা হিউমেরাস থেকে দূরে সরে যায়, রেডিয়াস এবং আলনা হিউমেরাস থেকে দূরে সরে যায়, এতে কনুই সন্ধির প্রসারণ ঘটে। হিউমেরাস এবং রেডিয়াস এবং আলনা কনুই সন্ধি থেকে হিউমেরাস থেকে দূরে সরে যায়, ফলে কনুই সন্ধির প্রসারণ ঘটে। এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে। আচ্ছা, আমি লাস্ট একটু বলে নেই। তাহলে ব্রেন থেকে উদ্দীপনা আমার বাইসেপসে আসলো, বাইসেপস সংকোচন হইলো, রেডিয়াস আলনা কাছে আসলো, এটা হলো বক্রীকরণ হইলো। আর ব্রেন থেকে আরেকটা পরবর্তীতে কি হবে, যখন এটা সোজা করবো তখন কি হবে, ব্রেন থেকে উদ্দীপনা ট্রাইসেপসে আসবে, ট্রাইসেপসে আসলে এটার এখন আবার টান দিয়ে সোজা করবে, সোজা করলে এটার প্রসারণ হবে। এইভাবে কি হয়, এভাবে আমাদের হাত পায়ের নাড়াচাড়া সম্পন্ন হয়, প্রত্যেকটা জয়েন্ট এরকম কাজ করে। আজকে এবার থাকুক। হ্যাঁ, এই তো আমাদের তো পরীক্ষা দেওয়া বাকি আছে না?